পৌরসভার পক্ষ থেকে আজ শুভ ছট পুজো উপলক্ষে সমস্ত তুফানগঞ্জবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর অল্প কিছুক্ষণের মধ্যে সূর্য দেবতা আমাদের মাঝখানে উপস্থিত হবেন। আমরা সবাই সূর্য দেবতার জন্য অপেক্ষা করছি। ছট পুজো উপলক্ষে সমস্ত ছট পূজারী দর্শনার্থী এবং পুণ্যার্থীকে জানাই আমরা আন্তরিক পুঁজি ও শুভেচ্ছা ও শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি রায়ঘাট নদীর সকলকে শুভ ছট পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। ভারতের নির্বাচন কমিশন অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুরু ঘোষণা দিয়েছে। 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা হলো। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বেশিরভাগ সংবাদ মাধ্যম ও ইউটিউবারগণ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে 1 কোটি 1.5 কোটি অবৈধ ভোটারের নাম বাদ চলে যাবে এবং তৃণমূল সরকারের পতন নিশ্চিত হবে বলে বিভিন্ন কাল্পনিক ভিডিও পোস্ট করে চলেছে। এসব ভিডিওর কোনো বাস্তব ভিত্তি নেই। মমতা ব্যানার্জিকে এতটা কাঁচা খেলোয়াড় ভাবার কোনো কারণ নেই। কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকগণ খুশিতে মশগুল হলেও তাদেরকে বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে। যারা এসআইআর হলে পশ্চিমবঙ্গে তৃণমূল পরাস্ত হবে বলে মূর্খের স্বর্গে বাস করছেন, তাদেরকে অতি সম্প্রতি বিহার নির্বাচনের দিকে তাকিয়ে দেখার অনুরোধ করছি। বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবার পরও দেখা যাচ্ছে তেজস্বী যাদবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলীয় জোট মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোটের সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে। সব দলেই আভ্যন্তরীণ কিছু সমস্যা থাকে। বাস্তবতা জ্ঞানহীন অতি বোদ্ধা কিছু রাজনৈতিক নেতা থাকে। এদের জন্যই দল আশানুরূপ ফল লাভে ব্যর্থ হয়। গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির এত কম সিট পাওয়ার কারণ কি? মাননীয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির প্রদত্ত এমপি সিটে দাঁড়ানো নামের তালিকা থেকে 34 জন প্রার্থীকে বাদ দিয়ে বিজেপির দিল্লির কিছু দিগ্গজ নেতা নতুন অর্বাচীন কিছু নাম ঢুকিয়ে দিয়েছিল। বিজেপির দিল্লির কিছু দিগ্গজ নেতা ভেবেছিল ইসি পার, বিজেপি 400 পার। সুতরাং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাকে তাকে দাঁড়ানোর জন্য উত্তরপ্রদেশে ওই সকল আসনে প্রার্থী করে পাঠিয়ে দেয়। ফল যা হবার তাই হয়েছে। উত্তরপ্রদেশের ওই 34টি আসনে প্রত্যেকটি হেরেছে বিজেপি। 2004 সালে অটল বিহারী বাজপেয়ী ফিল গুড শব্দবন্ধ তুলে ঠিক একই ভুল করেছিলেন। 21 নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিতে ঠিক একই অবস্থা ঘটেছিল। পশ্চিমবঙ্গের বিজেপির তৎকালীন নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষক শ্রী কৈলাস বিজয়বর্গী এমন ধোঁয়া তুলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেছে। একটি প্রচলিত ধারণা হলো ভোটের আগে বিজেপি জয়যুক্ত হয় আর ভোটের পরে বিজেপি হারে। মমতা ব্যানার্জি 21 ধাক্কা সামলে নিয়ে নিজের দলকে জয়যুক্ত করেছিল। বস্তুত মমতা ব্যানার্জি এমন একজন পোরখোয়া রাজনৈতিক নেতৃত্ব যে হারা ম্যাচকে জয়ী করার ক্ষমতা রাখেন। 26 বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আবারও 21 নির্বাচনের চিত্র বা পটভূমি দেখা যাচ্ছে। বিজেপির নেতারা আত্মতুষ্টিতে ভুগছেন, যেন আমরাই জিতে গেছি।
সুতরাং সংগঠনের দিকে নজর দেওয়ার দরকার নেই। মণ্ডল সভাপতিরা জেলা সভাপতিকে যে সব সাংগঠনিক রিপোর্ট দিচ্ছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই। এই মিথ্যা রিপোর্টের উপর ভিত্তি করে জেলা সভাপতিরা রাজ্যকে মিথ্যা রিপোর্ট দিচ্ছেন। যাচাই বাছাইয়ের কোনো ব্যাপার নেই। অধিকাংশ মণ্ডল সভাপতিদের সঙ্গে বুথ লেভেলের কর্মীদের কোনো যোগাযোগ নেই। জেলা সভাপতি বা জেলা স্তরের নেতারা পার্টি অফিসের থেকে বের হন না, তারা পার্টি অফিসে ধর্ণা দিয়ে বসে থাকেন কখন কেন্দ্রীয় ফান্ড আসবে এই আশায়। এই নড়বড়ে সংগঠন দিয়ে বিজেপি কিভাবে তৃণমূলের মতো আপাতমস্তক স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত মাস্তান ভিত্তিক দলের মোকাবেলা করবে, সেটাই একটা মস্ত প্রশ্ন। যেসব বিজেপি নেতৃত্ব বুথ লেভেলের সঙ্গে যোগাযোগ রাখে দলে তাদের কদর নেই, তাদেরকে কোণঠাসা করে বসিয়ে দেওয়া হয়েছে। এসআইআর হোক বা আর যাই হোক, কীভাবে মমতা ব্যানার্জির মোকাবেলা করবে তার কোনো রোডম্যাপ বিজেপিতে আছে কি? মমতা ব্যানার্জির হাবভাব ও বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে যে তিনি এসআইআর বা বিজেপি কে নিয়ে ভাবিত নন। তিনি তার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে ফোনে আলাপ করে আলোচনা করেছেন। প্রশান্ত কিশোর মমতা ব্যানার্জিকে অভয় দিয়েছেন যে বিহারে এসআর হয়ে কিছুই হয়নি, ফলে মমতা ব্যানার্জিকে এসআর নিয়ে ডিফেন্সিভ মুডে খেলতে দেখা যাচ্ছে। প্রথম দিকে মমতা ব্যানার্জিকে এসআর নিয়ে যে ঝাঁঝালো বক্তব্য দিতে দেখা গেছে, সে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে এখন তার নেই। এটাকে অনেকে মমতা ব্যানার্জির পশ্চাৎ অপসারণ ভাবছেন। পশ্চিমবঙ্গের একটা অংশের মানুষ দিদি মোদির সেটিং তত্ত্বে বিশ্বাসী। এদের ভুল ভাঙানোর প্রচেষ্টা বিজেপিতে দেখা যাচ্ছে না। সামান্য কয়েক কোটি টাকা চুরি করে হেমন্ত সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালরা জেলের ঘানি টানতে পারে, আর হাজার হাজার কোটি টাকা চুরি করেও কেন ভাইপো জেলের বাইরে? এ প্রশ্নটি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। মানি লন্ডারিং অ্যাক্টে 1 টাকা চুরি করলেও জেলের বিধান আছে। ইডি ভাইপোর 150 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে, তারপরও ভাইপো জেলের বাইরে। এ ঘটনা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হজম করতে পারছে না। এই জন্যই পশ্চিমবঙ্গে বিজেপির বিশ্বাসযোগ্যতা দিন দিন কমে যাচ্ছে। এই তথ্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নেই নাকি? শ্রী অমিত শাহজির চাণক্য বুদ্ধি আর মোদিজির করিশ্মা দিয়ে কি হবে যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করা সম্ভব না হয়? যদি বিজেপির সংগঠনকে ঠিকমতো সাজাতে না পারে, তাহলে শ্রী অমিত শাহজি চাণক্য বুদ্ধি এবং মোদিজির করিশ্মা মমতার ক্ষুধা রাজনৈতিক বুদ্ধির কাছে পরাস্ত হবে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য হবে। আবার গোদের উপর বিষ পড়ার মতো দিলীপ ঘোষের কথাবার্তা পশ্চিমবঙ্গ বিজেপিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপি জিতলই না, এখনই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দিলীপ শুভেন্দুর ভিতর লড়াই বেঁধে গেছে। এর পূর্ণ সদ্ব্যবহার করছে তৃণমূল। বিজেপির বিশ্বাসযোগ্যতা এতেও নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ ভাবছে বিজেপি ক্ষমতায় এলো না, আর তাতেই কুর্সি নিয়ে লড়াই যেন কালনিমির লঙ্কা ভাগ। 19-এর লোকসভা নির্বাচনে বিজেপি একটুখানি ক্ষমতা পেতেই কিছু বিজেপি নেতা এমন তোলাবাজি শুরু করেছিল, তা নিয়েও মানুষ ভাবছে। বিজেপির তৎকালীন জেলা সভাপতিরা একে বন্ধ করার পরিবর্তে আরও তোল্লা দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে। কুচবিহারের কোনো এক সভাপতি সোনার চেন ও হাতের বড় বড় ব্রেসলেট উপহার পেয়ে খুশিতে ডগমগ ছিল। এখন বকধার্মিক সেজে সতীপনা দেখাচ্ছে। কিন্তু মানুষ কি এসব ঘটনা ভুলে গেছে? তিনি এখন এমএলএ হয়ে রঞ্জিত শীলের মতো বিশাল ধানের মিল দেবার জন্য জমি খুঁজে বেড়াচ্ছে। এসব প্রশ্ন কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাববেন একটু? এসআইয়ের প্রক্রিয়ায় অবৈধ ভোটারের নাম বাদ যাবে বলে বলা হচ্ছে, সেটা কতটুকু ফলপ্রসূ হবে তা সময়ই বলবে।
কারণ অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটাররা বিভিন্ন ডকুমেন্ট ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে। এ বিষয়ে তারা খুবই সজাগ। অধিকাংশ বিএলওরা তৃণমূলী অফিসারদের ছত্রছায়ায় কাজ করবে। মমতা ব্যানার্জি সে ব্যবস্থা আগেই করে রেখেছে। অবৈধ ভোটারদের পিছনে দল হিসাবে তৃণমূল দাঁড়িয়ে যাবে। সুতরাং কি হবে বলা মুশকিল। বিজেপির বুথ লেভেল এজেন্টরা কি প্রতিবাদ করতে সাহস পাবে? বিজেপির কর্মীদের সে সাহস তৃণমূল আগেই ভেঙে দিয়েছে। বিজেপির এমপি এমএলএদের আগেই পিটিয়ে দিয়েছে। পরিণামে কি আইনগত ব্যবস্থা নেওয়া গেছে বা কেন্দ্র থেকে কোনো ব্যবস্থা নেওয়া গেছে কি? নেওয়া যায়নি। তাই বেশি কিছু হবে বলে আমি আশা রাখি না। কিছু মৃত ও স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবে, এর চেয়ে বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। শুভেন্দু অধিকারী যতই চিৎকার করুন, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে না। সন্দেশখালীর ত্রাস। শেখ শাহজাহান 90-এর দশকে বাংলাদেশ থেকে এসে বিশাল আর্থিক সাম্রাজ্য গড়েছিল তৃণমূলের দয়। তার নাম কি বাদ দেওয়া সম্ভব হবে? এরকম পাড়ায় পাড়ায় অনেক শেখ শাহজাহানরা ঘাপটি মেরে বসে আছে। এদের তাড়াবে কে? বাংলাদেশের থেকে হিন্দু যত এসেছে তার থেকে মুসলিম এসেছে অনেক বেশি। বস্তুত বাংলাদেশ সরকারি উদ্যোগে তাদের বর্ধিত জনসংখ্যা ও রোহিঙ্গা মুসলিমদের ভারতে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। ভারতের এক শ্রেণীর রাজনৈতিক দল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এ ব্যাপারে ভারত সরকারের কোনো ভূমিকা আছে কি? শুধু ভারত সরকার অল্প কিছু বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পুশব্যাক করছে। ভারত সরকার কি কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারছেন? ভারতে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সংখ্যা 6 কোটি ছাড়িয়ে গেছে। এই তথ্য কি ভারত সরকারের হাতে আছে? এই কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী সীমান্ত টপকে কিভাবে ভারতে প্রবেশ করলো, সেটা নিয়েও বিস্তর প্রশ্ন আছে। আমাদের সীমান্তরক্ষীরা কি ঘুমোচ্ছিলেন, না টাকার বিনিময়ে তাদেরকে সীমান্ত টপকাতে সাহায্য করেছিল, যেমন গরু পাচারের মতো? এখনও পেপার খুললে দেখা যায় 24 পরগনার সীমান্ত দিয়ে মাথাপিছু 20-25 হাজার টাকা করে দিলে দালালরা সীমান্ত পারাপার করে দেয়। পশ্চিমবঙ্গের সীমান্তে কিছু জায়গায় এখনও কাঁটাতারে বেড়া দেওয়া সম্ভব হয়নি পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায়। আমার প্রশ্ন, যদি গুজরাটের সার্কিক সীমান্তে যুদ্ধ লাগে, তাহলে কি ভারত সরকারকে গুজরাট সরকারের কাছে অনুমতি নিয়ে যুদ্ধ করতে হবে? ভারতের নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে হবে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিসের অনুমতির প্রয়োজন? সীমান্তে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চাপে হিন্দুরা সীমান্ত এলাকা থেকে বিতাড়িত হচ্ছে। আমাদের তুফানগঞ্জ এক শ্রেণীর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দেখা যায়, যাদের কৃষ্ণপুর ও বালাবোধ সীমান্ত এলাকায় বাড়ি আছে, আবার তুফানগঞ্জ শহরেও বাড়ি আছে। এক শ্রেণীর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে যারা দিনের বেলায় তুফানগঞ্জ শহরে বাড়িতে বসে ঘুমায়, আর সন্ধ্যা হলেই সীমান্তর বাড়িতে চলে যায়। তারা ওত পেতে বসে থাকে কখন কিভাবে সীমান্ত দিয়ে গরু পাচার করা যায়। সীমান্ত দিয়ে গরু পাচার চলছেই, তবে তা অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। ভারত সরকারও কম দায়ী নয় এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিষয়ে। তারা বালিতে মুখ গুজে বিষয়টির গভীরতা বুঝতে চেষ্টা করছেন না। যেসব দেশবিরোধী গদ্দার রাজনৈতিক দল অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন কি ভারত সরকার? এখানেই কেন্দ্রীয় সরকারের দুর্বলতা প্রকট। কেন্দ্রীয় সরকারে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। কেন্দ্রীয় সরকারের পক্ষে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা মুশকিল ব্যাপার। জোট শরিকদের মতামতের ভিত্তিতে সরকার চালাতে হচ্ছে। ভারতের জনগণ বিজেপিকে সে অধিকার দেয়নি।
উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।